নবীন প্রবীণের সমন্বয়ে নির্বাচনের মাঠে থাকবে বিএনপি, তারুণ্যকে মূল্যায়ন ও প্রাধান্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা। যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ, যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের অবশ্যই ইনশাআল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখি। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার সাফল্য কম বিদেশি বিনিয়োগে, বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মান সম্পন্ন করার তাগিদ। ছয় দফা দাবিতে সারা দেশে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ, সড়কে জনদুর্ভোগ থেকে সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান। এবং রাতভর গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি সেনাদের হামলা, প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনির। হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ নেতানিয়াহুর। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞরা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হচ্ছে দল, যেখানে তরুণরা হবে দলের ভ্যানগার্ড, আর কম অভিজ্ঞতার চাওয়া তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে হোক নেতৃত্ব নির্বাচন। বিস্তারিত সিফাত শারিয়ার প্রতিবেদনে। এমন ঐক্যবদ্ধ বার্তার স্লোগানগুলো ছিল গণ অভ্যুত্থানে তরুণদের শক্তি, যাদের নেতৃত্বে পরবর্তীতে পতন হয় স্বৈরাচারের। আগামী রাজনীতিতে এই তরুণদের অংশীদারিত্ব কোথায়? বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে? ছাত্র নেতাদের চাওয়া নতুন ধারার রাজনীতির সূচনা হোক দলের সিনিয়র নেতাদের থেকে। তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব বিবেচনায় হোক নেতৃত্ব নির্বাচন। আমরা যেন রাষ্ট্রকে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। একজন ব্যক্তির রাজনীতি করার কারণে 5 বছর সে রাজনীতি করবে আর 5 বছর সে জেলে কাটাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং ওই রাজনীতির সূচনাটা আমাদের অভিজ্ঞ যারা সিনিয়র আছেন তাদেরকে এর সূচনা করতে হবে। আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব। গত 3টি যে জাতীয় নির্বাচন, সেখানে তরুণরা কিন্তু কোনোভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারেনি। সুতরাং এবার যেহেতু সুযোগ হয়েছে একটি সবার ইলেকশন অংশগ্রহণ করা, তরুণরা ভোট দিবে, সুতরাং তরুণদের মতামতকে প্রাধান্য রেখে দল নেতৃত্ব নির্বাচন করবে, এটি আমরা জানতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের আগে গত 1.5 যুগ ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সম্মুখ সারির তরুণ যোদ্ধা ছিল, তাদের অনেকেই এখন পরিপক্ক। আসন্ন ভোট যুদ্ধে তাদের অবস্থান কি হবে? আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমার সেই প্রিয় তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। প্রবীণদের পাশাপাশি যারা নতুন নেতৃত্ব, নবীন, তাদেরকে একসঙ্গে সাথে রেখে সামনে এগিয়ে নেওয়া যায়, সেভাবে দলকে পরিচালনা করা, এটা আমাদের প্রত্যাশা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাজের সুযোগ দেয়, সেই অনুযায়ী মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা মনোনয়ন বোর্ড হয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হয়, ওনারাই বিবেচনা করবে ইনশাল্লাহ। বিএনপির এই অভিজ্ঞ নেতা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়েই দল গড়া হচ্ছে। আন্দোলন সংগ্রামে যারা ভ্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের গণতন্ত্র জন্য আমরা যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন, আরেকদিকে প্রবীণ, এই যে একটা সবার সমন্বয় করে তিনি যে ধারাবাহিকতাটাকে নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করতেছেন, এটা আমরা উপলব্ধি করি। এই কারণে তো আমরা বারবার রোডম্যাপের কথা বলতেছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের তারুণ্যকে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অসীম সংগ্রামের মাধ্যমে আমরা আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পেয়েছি, আমাদের যে আসন্ন বাংলাদেশ রয়েছে গণতান্ত্রিক সেই বাংলাদেশে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের, ওনাদের পরিবারদের
এবং যারা জেল জুলুমের শিকার হয়েছেন সুদীর্ঘ সময় ধরে, তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য চাকরি সহ পেশা জীবন ধ্বংস হয়ে গিয়েছে, অবশ্যই তাদেরকে আমাদের দল অবশ্যই ইনশাল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখতে চাই। বিএনপির ভোট ব্যাংক ভারী করতে দলের তারুণ্য আগামীর রাজনীতিতে অংশীদারিত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে সে অংশগ্রহণ কতটা প্রভাব রাখতে পারবে তা দৃশ্যমান হবে আগামীর রাজনীতিতে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৪২টি দেশের ৬০০-র বেশি বিনিয়োগকারীরা অংশ নিলেও প্রাপ্তির খাতা কি শূন্যই থেকে গেল? হিসেব বলছে ক্রমান্বয়ে দেশে কমছে এফডিআই। সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ উল্লেখযোগ্য না হলেও এই আয়োজনকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ীরা। বলছেন দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সমস্যার সমাধান না হলে বিনিয়োগের সুফল আসবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যার সমাধানের পাশাপাশি বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বাংলাদেশ। মুনাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। ৪২টি দেশের ৬০০-র বেশি বিনিয়োগকারীরা এতে অংশ নিলেও কি পেল বাংলাদেশ? প্রাপ্তির খাতায় কি কিছু যোগ হলো নাকি শূন্যই রয়ে গেল? সে প্রশ্নে যখন ঘুরপাক চলছে তখন বাংলাদেশের বিনিয়োগ সূচকে চোখ বোলানো যাক। গেল ৩ অর্থ বছরের হিসাব বলছে ক্রমান্বয়ে দেশে কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। ২০২২-২৩ অর্থ বছরে এফডিআই কমে ৫.৫%। পরের বছর ২০২৩-২৪ অর্থ বছরে এ হার কমে আরও ৮.৮%। সবশেষ চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে কমেছে ৭১%। এমন পরিস্থিতিতে টনক নড়ে অন্তর্বর্তী সরকারের। আয়োজন করে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই নতুন উদ্যোক্তাদের জন্য 4টি বড় তহবিল গঠনের ঘোষণা আসে, যেখানে $10 লাখ তহবিল ঘোষণা দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তাৎক্ষণিক বিনিয়োগ নয়, এফডিআই আকর্ষণের মাধ্যম হিসেবে দেখা এ সম্মেলনে স্যামসাং, টয়োটার পাশাপাশি অংশ নেয় আলিবাবার মতো কোম্পানি। যুক্তরাষ্ট্র, জাপান সহ অর্ধশত দেশের বিনিয়োগকারীদের নিয়ে আয়োজন ইতিবাচক হলেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সমস্যা সমাধান না হলে বিনিয়োগ বাড়বে না বলে মত ব্যবসায়ীদের। বিদেশিদেরকে যদি ইনভেস্টমেন্টটাকে আরও আগ্রহ করে তুলতে হয় তাহলে বিডাকে এটা দায়িত্ব নিতে হবে। তাদের যতগুলি লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগে সবগুলি বিডা করে দিবে, একটা আমরালার নিচে একই জায়গা থেকে বিডা থেকে সব করে দিবে। এটাকে ইজ অফ ডুইং বিজনেসের কনটেক্সে যদি বলি, যেখানে আমাদের অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে আমরা একটু কম স্কোর পাই, এই জায়গাগুলোতে কাজ না করে কিন্তু আসলে আপনার যে বাধাগুলো আছে সেটা কিন্তু দূর করা সম্ভব না। সেটার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কিন্তু ইনভেস্টর কনফারেন্স না, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন কিংবা বিজনেস রিফর্ম কমিশন। সম্মেলনের সফলতা বলতে কি শুধু ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ? জিডিপির তুলনায় এফডিআইয়ের পরিমাণ যেখানে ১%-এরও কম, সেখানে এই অঙ্কের হিসাব নগণ্য হলেও সম্মেলনে যেসব চুক্তি হয়েছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। নাসা, আইএলও, ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ডের চুক্তি অন্যতম। 3টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিনিয়োগকারীদের যেমন উৎসাহ জুগিয়েছে, বিডার 10টি এসিজেট তৈরির উদ্যোগ যেমন সাড়া ফেলেছে, তেমনি দেশি বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের কথা বলছেন ব্যবসায়ীরা। আমাদের আসলে বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট ক্ষমতা, বিনিয়োগ সক্ষমতা খুব সিগনিফিকেন্টলি কমে গেছে। এই জিনিসগুলো আসলে দেশীয় বিনিয়োগকারীদের যেমন এফেক্ট করবে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সে একই রকমভাবে এফেক্ট করবে। সো এই সমস্যাগুলো রিজলভ না করলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ হবে বলে আমরা ওভারঅল এগিয়ে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না। গত 2 বছরে যে সমস্ত নীতিমালাগুলি হয়েছে এগুলি আমি মনে করি না কোনোভাবে বিনিয়োগের জন্য সহায়ক, বরঞ্চ এগুলি রপ্তানি খাতকে আরও উদ্বিগ্ন করেছে। সেগুলিকে আমলে আনা দরকার, এনে এগুলিকে সঠিক জায়গায় বাস্তবমুখী সিদ্ধান্ত সেখানে হওয়া দরকার। দৃশ্যমান চুক্তির বাইরে বিনিয়োগের খাতাও হয়েছে ভারী। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে G2G ভিত্তিতে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4065 কোটি টাকার প্রকল্প, সৌর বিদ্যুৎ উৎপাদনে সুইডিশ কোম্পানি H&M এর সাথে প্রাণ আরএফএলের চুক্তি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের $100 কোটি ঋণ প্রতিশ্রুতি সহ 3100 কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণায় ইতিবাচক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার অনস্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বাংলাদেশ বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বলে মত বিশেষজ্ঞদের। বিদেশিরা এসে মনে করে গেছে যে বাংলাদেশে একটা অবস্থান তৈরি হয়েছে, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বিনিয়োগ করা যায়। তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত আসলে দেওয়া যায় না। গত 15 বছরের স্বৈরশাসন, এটা ওরা জানে যে কি অবস্থাটা। আর একটা বিষয় আমাদের পররাষ্ট্র নীতি বলতে গেলে মোটামুটি ভারত নির্ভর,
পুরাটাই ভারত নেন। এই ভারতের বাইরে থেকে আমাদের যাওয়া আসলে কঠিন। সুতরাং এই বিষয়গুলো তারা চিন্তা করে, তারা বিদেশ থেকে এই বিনিয়োগ সম্মেলনে আসার আগে তার সমস্ত হিস্টোরি জেনে আসছে। কাজে এই হিস্টোরিটা আমাদের এমন একটা মন্দ জায়গায় পৌঁছেছে, এর থেকে ঘুরে আসতে সময় লাগবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা যেসব চ্যালেঞ্জের কথা বলছেন সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকের বৈঠকে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার নিয়ে কোন কোন বিষয়গুলো আলাপ হবে জানাবেন? বৃহস্পতিবার কিন্তু একটি বৈঠক ঐকমত্য কমিশনের সাথে বিএনপি করেছে। বিএনপি যেটি বলছে যে এটি তাদের ধারাবাহিক বৈঠক, অর্থাৎ আজকে রবিবার এটি তাদের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। গত বৃহস্পতিবার তার যারা বিষয়টা আলোচনা করেছিল সেখানে সংবিধানের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল, বিচার বিভাগের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল। অর্থাৎ বিএনপি বলছে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, অনুরূপভাবে বিএনপিকেও। বিএনপি আসলে সেই স্প্রেডশিটের বাইরে গিয়ে বিএনপি কি চাচ্ছে, এখানে তারা আসলে কি কি বিষয়ে সংস্কার চাচ্ছেন এবং ঐকমত্য কমিশন তারা আসলে কোথায় সংস্কারটা চাচ্ছেন বা দ্বিমতটা কোথায়, সেই মতানৈক্য কমিয়ে আনতেই কিন্তু ঐকমত্য কমিশনের সাথে এই বৈঠকটি করছে। যদিও গত রবিবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করেছেন। বিশেষ করে সংবিধানের 8, 9, 10, 12 অনুচ্ছেদের বিষয়ে বিএনপির অবস্থান সেটি পরিষ্কার করেছেন। 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপির যে অবস্থান সেটি পরিষ্কার করেছেন এবং তারা বলছেন যে দফাওয়ারি এটি আলোচনা করছেন। এবং আজকের যে বৈঠকটি সেখানে মূলত নেতৃত্ব দিবেন বিএনপির নীতি নির্ধারী পর্যায়ের অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। তার নেতৃত্বে 5 সদস্যের একটি দল আজকে এখানে আসবে। আনুষ্ঠানিকভাবে 11টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাদের আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, তারা এখনও আসেনি এখানে। এবং ঐকমত্য কমিশনের কোনো সদস্যকে এখন পর্যন্ত এই যে ঐকমত্য কমিশনের যে মিটিং রুমটি রয়েছে, বাংকুইট হল যেটিকে বলা হচ্ছে, সেটিতে তারা এখনও পর্যন্ত কেউ আসেনি। সেটি আসলে জানানো হবে এবং তারা বলছেন যে আজকে তারা একটি ঐকমত্যে আসার চেষ্টা করবেন, যেহেতু এটি দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে। যদি এটিও ফলপ্রসূ না হয়, সেটি বৃহস্পতিবারে বিএনপি স্পষ্ট করেছে যে আরও তারা বৈঠক এই ঐকমত্য কমিশনের সাথে করতে পারে। তারা মূলত স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে, সংবিধানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে যেখানে মতানৈক্য রয়েছে অন্যান্য দলগুলোর সাথে বা ঐকমত্য কমিশনের সাথে বিএনপি সেই বিষয়গুলো নিয়ে তারা আলাপ করবেন, বিচার বিভাগ নিয়ে তারা আলাপ করবেন। অর্থাৎ প্রত্যেকটি ভাগেই তারা কিন্তু সুনির্দিষ্টভাবে যে এই নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলাপ করছেন ব্যাপারটি এমন নয়। সামগ্রিকভাবে বিএনপি আসলে কি চাচ্ছে যেটি বলছিলাম, বা বিএনপির কোথায় কোথায় মতানৈক্য রয়েছে, এই যে প্রস্তাবনার বিশেষ করে 166টি সুপারিশ প্রস্তাবনা করেছে ঐকমত্য কমিশন, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে বিস্তারিত আলাপে আসলে আজকে দ্বিতীয় দফায় হবে। আজকে যদি ফলপ্রসূ না হয়, বিএনপি বলেছে তারা আবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে এবং বৈঠক শুরু হলে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল ঐকমত্য কমিশনের বৈঠক, বিএনপির সাথে বৈঠক নিয়ে সবশেষ। জাতীয় সংসদের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। গাজীপুরের ডিবি পরিচয়ে নগদের এক ডিস্ট্রিবিউশন হাউসে ঘটে গেছে সিনেমার মতো এক ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট ভেঙে লুটে নেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। 5 দিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। ইফতেখার রায়হানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার রিয়াজ টাওয়ার ভবনের 6ষ্ঠ তলায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটর এজেন্টের অফিস। 14 এপ্রিল বিকেলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ঢুকে পড়ে একদল ডাকাত। প্রথমেই তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে, পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের। ভল্ট ভেঙে নিয়ে যায় 98,18,000 টাকা। ঢুকে ডিবি পরিচয় দেয়। যখন আমি জানতে চাই আপনার কোন থানা থেকে আসছেন, তখন আমার উত্তম মধ্যম মার শুরু করে এবং পরবর্তীতে তারা একটা রুমের ভিতরে আমাদের 6 জনকে এক রুমের ভিতর নিয়ে যায় অস্ত্র ঠেকায় যে তোদেরকে মারে ফেলবো, গুলি করব। তাদের কাছে হ্যান্ডকাপও ছিল, গুলি ছিল, হকি টকি ছিল 2টা। থাকার পরে তারা এক পর্যায়ে আমাদেরকে এক রুমে আটকায়ে এপাশ থেকে সব বোল্ট খুলে টাকা নিয়ে যায়। আমরা যে 6 জন ছিলাম, 6 জনকে এক জায়গায় জড়ো করে মেরে একটা রুমের মধ্যে নিয়ে যায়, অস্ত্রের সম্মুখীন করে পরে আমাদের ভোল্টের যে টাকা ছিল 98,18,000 টাকা এটা নিয়ে গেছে।
সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জড়িত ছিলেন ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে সিসিটিভিতে 6 জনকে দেখা গেলেও 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। অভিযোগ আছে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানাতেও বাধা দিয়েছে পুলিশ, যা মামলার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে। থানা থেকে বলছিল যে আপনারা মিডিয়াতে জানাইলে এই যে আসামিরা খুব পালাই যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা মিডিয়াতে আপাতত 72 ঘন্টা পরে জানান। ওনারা 6 জন লিখতেছে না, 3-4 জন লিখতেছে বারবার। তা আমি বারবার বলতেছি যে আমার সিসিটিভি বলে যে স্পষ্ট 6 জন আছে। তো পরে উনি তারপরে ওসি স্যার বলতেছে এটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো, আমরা যদি তদন্তের পরে এটা আমরা চেঞ্জ করে নিব। আমাদের যে সিসি ফুটেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, মোটামুটি আমরা 95%ই আমরা কালেক্ট করে ওনাদেরকে দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতে যে আমরা ওনাদের কার্যক্রম যে আসলে আসামিকে ধরার জন্য বা অন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। এদিকে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। অভিযোগ উঠেছে প্রকাশ্যে ডাকাতি হলেও দস্যুতার মামলা দিতে বাধ্য করা হয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ধারা সংশোধন করার সুযোগ আছে, এটা এমন কোনো কিছু না। যদি এরকম হয় সেক্ষেত্রে এটা ডাকাতি মামলা টার্ন করা যাবে, এটা কোনো সমস্যা নেই। সংখ্যাগত বিচারে মামলা যে কোনো সময় একটা পেয়ার দিয়ে ঠিক করা যাবে, ঠিক আছে। আর এই ব্যাপারে তাহলে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কাজ করতেছে। প্রায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে দিনে দুপুরে ডাকাতিতে স্পষ্ট হচ্ছে শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি নগরবাসীর। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আন্দোলন থেকে কি কি দাবি জানানো হচ্ছে জানাবেন? আপনি জানেন যে সারা দেশে কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্রাবাস মাঠ রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে। আজকে 11টা থেকে তাদের মহাসমাবেশ কর্মসূচি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোস্টেলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং এই মাঠেই তারা সমাবেশ করবেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন। এবং যেটা আসলে তারা বলছেন যে তাদের 6 দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে তাদের আন্দোলন চালিয়ে যাবে। তারা বলছিলেন যে দীর্ঘ 8 বছর ধরে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেরেছি যে সাম্প্রতিক সময়ে যে সচিবালয়ে তাদের একটি বৈঠক হয়েছে 18 সদস্য, সেই বৈঠকে কিন্তু ফলপ্রসূ না হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এর পরবর্তীতে সারা দেশে মশাল মিছিল দেখেছি, কুমিল্লায় হামলার ঘটনার প্রতিবাদ দেখেছি শিক্ষার্থীদের মাঝে, ব্লকেট কর্মসূচি দেখেছি, মশাল মিছিল, কাফন মিছিল সহ গতকালকেও কিন্তু রাইজিং রেটের যে কর্মসূচি ছিল সেগুলো আমরা দেখতে পেরেছি। এবং আজ ঈদের আগে থেকে কিন্তু মূলত পলিটেকনিক ইনস্টিটিউটের ময়মনসিংহের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু সম্পূর্ণরূপে ক্লাস বর্জন এবং ক্লাস পরীক্ষাগুলো যে রয়েছে সেগুলো তারা বর্জন করেছেন। এবং তারা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠ ছাড়বেন না। এবং তারা যেটা বলছেন যে তারা আবারও আসলে তাদের যে পড়াশোনার সেই লেখাপড়ায় তারা ফিরে যেতে চান এবং সেই জন্য কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। তাদের যে 6 দফা দাবি রয়েছে তাদের মধ্যে যে অন্যতম যে দাবিগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষিত জনবল নিতে হবে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে যে কারিগরি ইনস্টিটিউট শিক্ষার্থীদের সব বিভাগীয় শহরে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর নিম্নোক্ত বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠটিতে মূলত যেহেতু সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হোস্টেল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং 11টার দিকে তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে তাদের যে মূল দাবি দেওয়া এবং পরবর্তী কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করবেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর আমার কাছে। বঙ্গোপসাগরের প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ ও মাছ শিকার যেন এক রেওয়াজে পরিণত হয়েছিল। বর্তমানে সরকারের কঠোর অবস্থানে তা প্রায় বন্ধ হয়েছে। ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনে স্বস্তি ফিরে এসেছে জেলেদের মাঝে।
কর্তৃপক্ষের দাবি, খাদ্য সহায়তার পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবেন আইন প্রয়োগকারী সংস্থা। জসিম পারভেজের প্রতিবেদন। রূপালী ইলিশ সহ 474 প্রজাতির সামুদ্রিক মাছের আবাসস্থল বঙ্গোপসাগর। ব্লু ইকোনমি বাস্তবায়নে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আগে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। সীমান্তবর্তী ভারতের সাথে এক সপ্তাহের এই ব্যবধানের কারণে ক্ষতিগ্রস্ত হতো উপকূলের জেলেরা। অবশেষে ইলিশসহ সামুদ্রিক মাছের শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। সচেতন জেলেরা ইতোমধ্যেই ফিরে এসেছেন বন্দরে, গুছিয়ে নিচ্ছেন মাছ শিকারের সরঞ্জাম। যদি ইন্ডিয়ালারা যদি মনে করেন আমাদের সমুদ্র সীমায় না আসে, তারা মাছ ধরে না নেয়, তারা আমাদের সমুদ্রে মাছ বাড়বে। এখন যখন সরকার ওদের সাথে মিলেই দিছে, ওদের 2 দিন আগে আমাদের অবরোধ শেষ, তো আলহামদুলিল্লাহ আমরা সরকারের কাছে সরকারের প্রতি আমরা অনেক খুশি। অবশ্যই আমরা খুশি। এখন এই 58 দিন অবরোধ দিয়েছে, এখন এই জালমান শুকিয়ে আমরা দেশে যাবো। তবে চলতি বছর মাছের বিচরণ না থাকায় ক্ষতিতে পড়েছেন ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। সময়সীমা সংশোধনে এখন তারা স্বপ্ন দেখছেন ক্ষতি পুষিয়ে নেয়ার। এই অবরোধে জালিয়া বোট মালিক সব লস আর লস। জেলে আছে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা ঋণগ্রস্ত হচ্ছে এবং তারা লোনের মাধ্যমে তারা টাকা ছাড়িয়ে তাদের সংসার চালাচ্ছে। বোট মারামত করে আর কি এই জালপালা এগুলো শুকাইয়া যার যার বাড়ি চলে যাবো। পটুয়াখালীতে 47,371 জন জেলেকে প্রতি মাসে 40 কেজি খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, থানা পুলিশ সহ আমরা প্রস্তুত আছি। এই সময়ে যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে তখন আমরা আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা খুব কঠোরভাবে দমন করতে চাই, কারণ তারা দেশের ক্ষতি করছে। সমুদ্রপাড়ের জেলেরা বিভিন্ন সময় লোকসানের শিকার হলেও মৎস্যশিল্প পুনর্গঠন ও সময়োপযোগী উদ্যোগ নিলে রাজস্ব খাতে সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী এখন। চলতি মৌসুমে বরগুনায় মুগ ডালের আবাদ বাড়লেও টানা কয়েকদিনের বৃষ্টিতে লোকসানের শঙ্কায় চাষিরা। এ নিয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, এই যে কয়েকদিনে টানা বৃষ্টি হচ্ছে, এতে চাষিদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে জানাবেন? এখানে মাঠের পর মাঠ জুড়ে মানে বিস্তীর্ণ এলাকা জুড়েই মুগ ডালের চাষাবাদ করা হয় এবং এখানকার মাটি ও পানি মুগ ডাল চাষের উপযোগী হওয়ায় একই সাথে কৃষকরা বলছেন যে ধানের থেকে মুগ ডালের দাম বেশি পাওয়ায় তারা কিন্তু ডাল চাষে ঝুঁকে পড়েন। এবং এখানে আমরা দেখেছি যে প্রায় এবছর 49,000 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ করেছে কৃষকরা, যেটি থেকে প্রায় যেখান থেকে উৎপাদিত ডাল বিক্রি করে 500 কোটি টাকা পরিমাণ আয় করতে পারবেন বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা আমাদের জানিয়েছেন। এদিকে যে বিষয়টি আপনি বলছেন যে কয়েকদিন ধরে কালবৈশাখী সাথে বৃষ্টিপাতের ফলে এখানকার নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানে যে মুগ ডালের আবাদ করেছিলেন অনেক স্থানে আমরা ঘুরে দেখেছি সেখানে ডাল কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, যেহেতু এখানকার আবহাওয়া অধিদপ্তর যে তথ্য সেটি বলছে যে আগামী 22 তারিখ পর্যন্ত বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে, এর ফলে কিন্তু আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত যদি বাড়ে এবং নিম্নাঞ্চল আরো প্লাবিত হয় তাহলে কিন্তু এখানের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে তারা জানিয়েছেন। এবং কৃষকরা বলছেন যে গত বছর যেখানে প্রতি শতক জমি থেকে 10 থেকে 12 কেজি পর্যন্ত ডাল পেতেন, এবছর সেখানে 8 থেকে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত ডাল তারা পেতে পারেন। এক্ষেত্রে দেখা যায় যে প্রতি শতকে কৃষকরা প্রায় 2 কেজি বা 3 কেজি ডাল তারা কম পাচ্ছেন বলে কৃষকরা জানিয়েছেন। তবে এখানের যে কৃষি কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, কৃষকদের সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এই সময় যাতে যে স্থানগুলোতে পানি জমে গিয়েছে সেই স্থানগুলোতে যাতে নালা কেটে দেওয়া হয়, পানি অপসারণ করা হয় দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে যদি বৃষ্টিপাত
না হয় এবং এই অবস্থায় থাকে, আবহাওয়া যদি উন্নতির দিকে যায় তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে। যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু কিন্তু পুষিয়ে যাবে বলে তারা আশা করছেন। তবে কৃষকরা বলছেন যে কৃষি বিভাগ থেকে যাতে বৃষ্টিপাত শুরু বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের শুরুতে যাতে কৃষি কর্মকর্তারা বা মাঠ পর্যায়ে যে অফিসাররা কাজ করেন তারা যদি কৃষকদের পাশে থাকেন এবং সার্বিক তথ্য দিয়ে সহায়তা করেন তাহলে কিন্তু কৃষকরা এই ধরনের ক্ষতির সম্মুখীন প্রতি বছর হন না। এবং কৃষকরা বলছেন যে একই সাথে যে সার বীজ দিয়েছে সরকার থেকে, কীটনাশক দিয়েছে, সেগুলো যাতে সুষ্ঠু প্রয়োগ তারা করতে পারে মাঠ পর্যায়ে। যেহেতু সম্ভাবনা রয়েছে মুগ ডাল চাষাবাদে, সেহেতু কিন্তু তারা চাচ্ছেন যে কৃষি বিভাগ সর্বাঙ্গীন এই সেক্টরটিতে কাজ করুক, এমনটাই দাবি করছেন এখানকার কৃষকরা। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বিচার বিভাগের সীমাবদ্ধতা আছে, তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের বিচার বিভাগীয় 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান। বলেন, সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই, সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে, নির্দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর স্কুল চার্চে প্রাতকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিবসটি ঘিরে প্রতিটি চার্চ সাজে সজ্জিত করা হয়। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনের নানা কর্মসূচি পালন করে। খ্রিস্ট ভক্তরা পরস্পরের সঙ্গে স্টার সানডে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সারা বাংলাদেশকে যেন, সারা বহির্বিশ্বকে যেন সুস্থ সুন্দরভাবে রাখে, যেন সমস্ত সংঘাত থেকে যেন প্রভু ঈশ্বর আমাদের সকলকে বাঁচিয়ে রাখে। আমাদের তুমি শান্তিতে রাখো, আমাদের এই দুর্গ সব পরিষ্কার রাখো, এইগুলো যেন আমরা জীবনে যেন ভুলতে না পারি। দেশে দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। স্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলা চলছে বলে অভিযোগ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। প্রথা মেনে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। মোমের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে চার্চ। এর মধ্য দিয়ে বিশ্ব আলোকিত হওয়ার প্রার্থনা খ্রিস্টান ধর্মগুরুদের। বেশ বড় পরিসরে ইস্টার সানডে পালিত হচ্ছে রাশিয়ায়। চার্চে চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভিড়। রুশবাসীর সঙ্গে ইস্টার সানডে পালন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ভোরে মস্কোর ঐতিহ্যবাহী ক্যাথেড্রাল চার্চে উপস্থিত হন তিনি। এরই মধ্যে ধর্মীয় এই দিনটি উপলক্ষে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন পুতিন। রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণার পর ইউক্রেনবাসীও স্বস্তিতে ইস্টার সানডে পালন করছেন। যদিও জেলেনস্কির অভিযোগ, হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া। ইতালির রোমে কলোসিয়ামে লাখো ধর্মপ্রাণ ক্যাথলিক শুক্রবার উদযাপন করেন গুড ফ্রাইডের রীতি ওয়ে অফ ক্রস। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করায় দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে প্রতি বছর পালন করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ খ্রিস্টানরা। মর্মান্তিক দিনকে স্মরণ করেন দিনভর না খেয়ে থেকে এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে নিজেদের আঘাত করে কেউ কেউ ক্রুশ হয়ে যিশুর বেদনা অনুভব করার চেষ্টা করেন। যুক্তরাজ্যে লন্ডনে ট্রাফালগার স্কয়ার, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু করে এমনকি সিরিয়া, লেবাননের মতো মুসলিম অধ্যুষিত অনেক দেশে খ্রিস্টান ও ক্যাথলিক সংখ্যালঘুরাও নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেন গুড ফ্রাইডে। আর এর মধ্য দিয়েই যিশুর পুনরুত্থানের দিন ইস্টার সানডের ক্ষণগণনা শুরু হয় দেশে দেশে। সপ্তাহব্যাপী ইস্টার উৎসব ব্রাজিলে শুরু হয় ঐতিহ্যবাহী মশাল মিছিলের মধ্য দিয়ে। প্রতিবেশী বলিভিয়ায় প্রায় 200 আর্জেন্টাইন, পেরুভিয়ান ও বলিভিয়ান শিল্পী বালুর ভাস্কর্যে ফুটিয়ে তোলেন পবিত্র বাইবেলের
বিভিন্ন চরিত্র। দক্ষিণ আমেরিকার আরেক দেশ গুয়েতেমালায় কাটা বেছানো পথ পাড়ি দিয়ে যিশুকে স্মরণ করেন মায়া সম্প্রদায়ের মানুষেরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাসে পবিত্র সপ্তাহে ৩০০ বছরের পুরনো রীতি অনুসরণে সায়োনিজ উদযাপন করেন হাজারো মেক্সিকান। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। হামাসকে চাপে রেখে জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে পারছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাধারণ জনগণের পাশাপাশি নেতানিয়াহুর অপসারণ চান ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরাও। এদিকে গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 52 ফিলিস্তিনির। জাতিসংঘের সহায়তা সংস্থা বলছে, দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে উপত্যকাটির প্রায় 70% অঞ্চল বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন চারপাশ, প্রাণ ভয়ে তাঁবু থেকে ছুটে পালাচ্ছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। দৃশ্যটি গাজার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরের। শনিবার মাত্র কয়েক ঘন্টার নোটিসে এই শিবির লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। টাইমস অফ ইসরায়েল জানায়, এদিন সূর্যাস্তের আগ পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 15 জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। لا عنا علم ولا دريه اجى الشاب قال اليهود اتصلوا علي وبيقولوا لكم اخلوا المنطقه। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয়ায় হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শনিবার স্থানীয় সময় রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। לו הייתי נכנע לקריאות הללו, לא היינו נכנסים לרפיח, לא היינו כובשים את ציר פילדלפי, לא היינו מבצעים את מבצע הביפרים, לא היינו מחסלים את סינואר, את דף, הנייה וגם נסראללה, לא היינו יוצרים את התנאים לנפילת המשטר של אסד। গভীর রাতে জ্বালাময়ী ভাষণ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে আরও উস্কে দিয়েছেন নেতানিয়াহু। এদিন মধ্য ইসরায়েলের মাজরে শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সরকার বিরোধীদের অভিযোগ, গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের ফিরিয়ে আনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গদি টিকিয়ে রাখার ষড়যন্ত্রে নেমেছেন নেতানিয়াহু। We have still 59 hostages in Gaza, dead and alive. Many of them died because of the pressure, the military pressure. নেতানিয়াহু প্রশাসনের কাছে জিম্মি বিনিময়ের অগ্রগতি জানতে চেয়ে এদিন রাজধানী তেল আবিবে সংবাদ সম্মেলন করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। প্রতিশ্রুতির রাজনীতি বাদ দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মুখোমুখি করার দাবি তাদের। এদিকে জিম্মি ইসরায়েলি নাগরিক এলকানা বোবতের নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে হামাস, যেখানে দেখা যাচ্ছে টেলিফোনে কারো সাথে নিজের হতাশা ও যন্ত্রণার কথা ভাগাভাগি করছেন 35 বছর বয়সী এই ব্যক্তি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক ও সেনা সদস্য এদান আলেকজান্ডারের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, এই জিম্মির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষও হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরও প্রায় 19,000 আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে, 30 এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত 80,000 শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশ থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিতে চায় না শেহবাজ শরীফ প্রশাসন। তালেবান সরকারের তথ্য বলছে, আগামী কয়েক মাসে 20 লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এসব বিষয় নিয়ে আলাপ করতে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তানে বসবাসকারী আফগানের সংখ্যা প্রায় 35 লাখ। এর মধ্যে 2021 সালে তালেবান সরকারের উত্থানের পর পাকিস্তানে আশ্রয়ের জন্য আসেন প্রায় 7 লাখ আফগান, যাদের অর্ধেকেরই বৈধ কাগজপত্র নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরের সংগ্রহ 1 উইকেটে 31 রান। সেখানে আছেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
পান্থ, সিলেটের উইকেটে টস জিতে বাংলাদেশে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন জানাবেন? এনে যেমনটা দেখতে পাচ্ছেন যে শুরুর যে ঘন্টাটি সেটি কিন্তু প্রথম 40 মিনিট খুব ভালোভাবে পার করেছিল বাংলাদেশ এবং মাত্র একটি উইকেট বাংলাদেশের উইকেট গেল এবং আজকের যে উইকেটটি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পেস সহায়ক স্পোর্টিং উইকেট কিন্তু হয়েছে সিলেটে এবং যেটি গতকাল বাংলাদেশের কোচ বলেছে এবং এর আগে অধিনায়কও বলেছে যে স্পোর্টিং উইকেটে তারা খেলতে চায় এবং স্পিন নির্ভরতা থেকে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে তারা স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় এবং সে কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বাংলাদেশের একাদশে 3 জন পেসার রয়েছেন এবং ফ্রন্টলাইন 3 জন পেসারের সাথে 2 জন স্পেশালিস্ট স্পিনার খেলছে এবং দর্শকের কথা যদি বলি, দর্শকের আগ্রহ খুব বেশি কিন্তু আমরা দেখতে পাইনি এই ম্যাচটি ঘিরে। কারণ প্রথমতই সিলেটের এখানে কিন্তু শহরের কিছুটা বাইরে হয়, যাতায়াতের একটি বিষয় আছে এবং এছাড়াও যেহেতু টেস্ট ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কিছুটা কম এবং যেহেতু আজকে প্রথম কর্মদিবস, সেটিও একটি বড় ইফেক্ট ফেলেছে এবং সবচেয়ে বড় যে কথাটি দর্শকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ টিমে সুপারস্টার যদি আমরা বলি সুপারস্টার তকমা যাদের ঘাড়ে রয়েছে তাদের কিন্তু একটি অপূর্ণতা রয়েছে যে সাকিব বলেন, তামিম বলেন বা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু নেই এবং নতুন যে সুপারস্টার তৈরি হবে সেটিও কিন্তু এখন খুব বেশি তৈরি হয়নি এবং সবশেষ যে ম্যাচ ছিল সিলেটে জিম্বাবুয়ের পক্ষে, সেই ম্যাচেও কিন্তু হেরেছিল এবং প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে ব্রডকাস্টেরও কিছু ইস্যু ছিল যে তারা কিন্তু আগ্রহ দেখায়নি এবং একই বিষয় কিন্তু আমরা সিলেটে দেখতে পেয়েছি এবং আমরা যদি বলি এর আগে কিন্তু বাংলাদেশের যে টস জিতে ব্যাটিং নিয়েছে এবং এটি আমার কাছে মনে হচ্ছে কিছু ডিফেন্সিভ একটি সিদ্ধান্ত, কারণ সবশেষ তারা 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠে খেলেছিল এবং সেখানে কিন্তু জিম্বাবুয়ে আগে ব্যাট করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল এবং সেটি ছিল জিম্বাবুয়ের বিদেশের মাটিতে 17 বছর পরে কোনো টেস্ট ম্যাচ জয় এবং সেটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি অ্যাক্সিডেন্টাল ইস্যু ছিল এবং এইরকম কোনো রিস্ক বাংলাদেশ নিতে চায়নি এবং এই কারণে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু একাদশ বলেন বা স্কোয়াড বলেন এখানেও কোনো বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি। তারা এই মুহূর্তে যে সেরা একাদশ রয়েছে সেটি তারা নামিয়েছে এবং যে তথ্য ছিল গতকাল পর্যন্ত জানা গিয়েছিল যে যেহেতু সিলেটে ম্যাচ হচ্ছে, ঘরের ছেলে তানজিম সাকিবকে অভিষেক করানো হতে পারে, কিন্তু সে পথেও কিন্তু বাংলাদেশ হাঁটেনি, বরং হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানার উপরে তারা ভরসা রেখেছে এবং এখানে কিন্তু অনেক দর্শক, যারা গুটি কয়েক দর্শক এসেছেন, তারা কিন্তু বলেছেন যে তারা নাহিদ রানার বোলিং দেখার জন্য কিন্তু এসেছেন এবং যেহেতু এমন উইকেটে প্রথমে নাহিদ রানার মতো পেসার বা বাংলাদেশের ফ্রন্টলাইনিং পেসার রয়েছে, সেখানে বোলিংয়ের সিদ্ধান্ত না নেওয়াটা কিছুটা অবাক করেছে সকলকে। তো এই মুহূর্তে এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। এখন বাণিজ্য শেষ করব চেরি ফুলের খবর দিয়ে। বসন্তের আগমনে যুক্তরাষ্ট্রের প্রকৃতি যেন নতুন করে সেজেছে। নিউ জার্সির ব্রাঞ্চ ব্রুক পার্কে ফুটেছে হাজারো চেরি ব্লসম, ছড়িয়ে পড়েছে গোলাপি ও সাদা রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য। যুক্তরাষ্ট্র থেকে মনোমুগ্ধকর চেরি ফুল নিয়ে দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। বসন্ত মানেই প্রাণের জাগরণ, আর সেই প্রাণের রং যেন ফুটে উঠেছে গার্ডেন স্টেট নামে পরিচিত নিউ জার্সির নোয়াক ব্রঞ্চ ব্রুক পার্কে। এখানে যেদিকেই চোখ যায় যেন এক রঙিন গোলাপি জগৎ, মনোমুগ্ধকর চেরি ফুলের সমারোহ। প্রতি বছর মার্চ এপ্রিলে যখন শীতের পর হিমেল হাওয়া গা ছুঁয়ে যায়, তখনই প্রকৃতি তার ক্যানভাসে আঁকে এই অপূর্ব সৌন্দর্য। চেরি গাছের পুষ্পবৃষ্টি যেন জানান দেয় বসন্ত এসেছে। কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে 1912 সালে জাপান ওয়াশিংটন ডিসিতে 3020টি চেরি গাছ পাঠায়। সেই থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চেরি ব্লসমের বিচরণ। আজ সেগুলোই হয়ে উঠেছে দেশটির বসন্তের প্রতীক। 5300-র বেশি চেরি গাছের সমাহারে সাজানো যুক্তরাষ্ট্রের বৃহৎ এই পার্ক ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম প্রদর্শনীকেও ছাড়িয়ে গেছে। প্রতি বছর হাজারো দর্শনার্থী আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। Come from Kenya, come here every year because of the cherry blossom. It's really beautiful. The flowers, they have all this around Branch Brook Park, going all the way from Belleville all the way to, I think that's 280. রঙে আর ঘ্রাণে ভরপুর ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের আবেগ, অনুভূতি আর ভালোবাসার এক অনন্য প্রকাশ। এই রঙিন প্রাণগুলোর সৌন্দর্য আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আব্দুল আহাদ,
এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নবীন প্রবীণের সমন্বয়ে নির্বাচনের মাঠে থাকবে বিএনপি, তারুণ্যকে মূল্যায়ন ও প্রাধান্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা। যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ, যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের অবশ্যই ইনশাল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখি। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার সাফল্য কম বিদেশি বিনিয়োগে, বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানসম্পন্ন করার তাগিদ। 6 দফা দাবিতে সারা দেশে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ, সড়কে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান। এবং রাতভর গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি সেনাদের হামলা, প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনির। হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ নেতানিয়াহুর। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।